ক্লাস সেভেনের ফিজিক্যাল সায়েন্সের ক্লাসে আমরা বেশ কয়েকটা চ্যাপ্টার পড়ে ফেলেছি। সেগুলোর ক্লাস করেছি, চ্যাপ্টারের টপিক সম্বন্ধে আমরা বুঝেছি এবং সেখান থেকে কি ধরনের প্রশ্ন ও উত্তর আসতে পারে সেই নিয়ে কিছু রিভিশন ক্লাসও আমরা করে ফেলেছি। কিন্তু সায়েন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ছবি অঙ্কন। সেই ডায়াগ্রামসগুলো আমাদের এখন ক্লাস 7-এ ওঠার পর সেটাকে আরও অনেক কেয়ারফুলি, অনেক যত্ন নিয়ে সেই ছবিগুলো আঁকতে হবে এবং আঁকারও কিছু নিয়ম আছে যেগুলো আমি ক্লাস চলাকালীন বলে দিয়েছি। আজকে আবার রিভিশন ক্লাসে আমরা সেই বিভিন্ন চ্যাপ্টারের ডায়াগ্রামস, ইম্পর্ট্যান্ট কিছু ডায়াগ্রামস সেগুলো নিয়ে আলোচনা করব এবং আবার প্রত্যেকটা ডায়াগ্রাম আঁকার সময় তার যে ইম্পর্ট্যান্ট ফিচার যেগুলো ছবি আঁকার সময় আমাদের মাথায় রাখতে হবে সেইগুলো নিয়েও একবার আলোচনা করব। প্রথমে আসছি আলো চ্যাপ্টার থেকে। আলো চ্যাপ্টারের যে কোনো ডায়াগ্রাম আঁকার আগে আমাদের সবার আগে যেটা মাথায় রাখতে হবে, আগেও বলে দিয়েছি, যে আলোক রশ্মির ছবিতে অ্যারো দিতে যেন মিস হয়ে না যায়। সমস্ত ছবি আঁকলে, সুন্দর করে তাকে লেবেলিং করলে, তাকে লিখলে, অথচ তুমি অ্যারো দিতে ভুলে গেলে তাহলে কিন্তু পুরো ছবিটাই ভুল বলে গণ্য হবে। সুতরাং অ্যারো দেওয়াটা কিন্তু মাস্ট, সেটা মাথায় রেখে ছবি আঁকতে হবে। এবারে আলোর চ্যাপ্টারে আমাদের সিলেবাসের মধ্যে ম্যাক্সিমাম ছবি আছে, সেগুলো নিয়ে তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো সেইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। প্রথমে কি প্রশ্ন আসতে পারে? আলোর প্রতিফলনের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা বলে দেওয়া থাকতে পারে যে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো, কিংবা নাও বলে দেওয়া থাকতে পারে। চিহ্নিত চিত্র অঙ্কন করো মানেই তোমাকে ওই যে 1 নম্বর ছবিটা আমি এঁকেছি সেই ছবিটা আঁকতে হবে। প্রতিফলনের ছবি মানে কিন্তু নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলন নয়। প্রতিফলনের ছবি মানে আলোকরশ্মি একটা অস্বচ্ছ মাধ্যমে পড়ে সেখান থেকে প্রতিফলিত হচ্ছে এবং সেইখানে প্রতিফলন যে ইনসিডেন্সটা, যে ঘটনাটা ঘটছে, সেইখানে বিভিন্ন অংশগুলোর বিভিন্ন টার্ম যেগুলো আমরা প্রতিফলন সম্পর্কে জানতে পারি সেইগুলোকে তোমায় চিহ্নিত করতে হবে। এই ছবি আমরা ক্লাস চলাকালীনও দেখেছি। আমি আবার ওই ছবিটাকেই তোমাদের দিলাম, আমার হাতে আঁকা ছবি, যাতে তোমাদের দুটোর ওইটাই আর কি মাথায় রেখে কম্পেয়ার করতে সুবিধা হয়, সেটাই যাতে তোমাদের মাথায় থাকে, বুঝতে সুবিধা হয়। তাহলে কি আঁকবো? আমি একটা অস্বচ্ছ মাধ্যম এবং স্বচ্ছ মাধ্যমের বিভেদ তল আঁকবো। যেদিক থেকে আলো এসে আপতিত হচ্ছে তার বিপরীত দিকে যে অস্বচ্ছ তলটা রয়েছে সেটা আমি ওই কাটা দাগ দিয়ে বুঝিয়ে দেব। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর প্রত্যেকটা আঁকা স্কেল দিয়ে আঁকবো। চাঁদা পেতে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মিকে ওই অভিলম্ব থেকে সমান দূরত্বে, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটোকে সমান দূরত্বে রেখে আমরা কিন্তু দুটো রশ্মি আঁকবো। একদম আপতন বিন্দু একটা ফিক্সড করে নিয়ে তাতে চাঁদার যে ক্রস পয়েন্টটা, যেটা রেখে আমরা অ্যাঙ্গেল অঙ্কন করি, সেইটা রেখে আমরা আগে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান করে নেব। নিয়ে এবারে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি আর অভিলম্বটা এঁকে নেব। এইবারে কি লেবেলিং করতে হবে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্বটার অ্যাকচুয়াল নাম আমি আগেও বলেছিলাম যে আপতন বিন্দুতে প্রতিফলন তলের ওপর অঙ্কিত অভিলম্ব। আচ্ছা, আপতন কোণ, প্রতিফলন কোণ, প্রতিফলন তল, কোনটা স্বচ্ছ মাধ্যম কোনটা অস্বচ্ছ মাধ্যম সেটাও দেখিয়ে দিতে হবে, এবং আপতন বিন্দু, এই কটা জিনিস আমাকে লেবেল করতে হবে। এবং আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির
ঠিকঠাক ডিরেকশন মেনটেন করে অ্যারো সাইন দিতে হবে। তাহলে গেল আলোর প্রতিফলনের চিহ্নিত চিত্র। তার সঙ্গে সঙ্গে আমাদের মনে চলে আসে আলোর প্রতিসরণের চিহ্নিত চিত্র। আলোর প্রতিসরণের চিহ্নিত চিত্র যদি বলে দেয় তোমরা একটা ছবি আঁকবে, সেটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার ছবিও হতে পারে, আবার লঘু থেকে ঘন মাধ্যমের ছবিও হতে পারে। যতক্ষণ না বলে দিচ্ছে যে ঘন থেকে লঘু এবং লঘু থেকে ঘন মাধ্যম বা কোনো একটা পার্টিকুলার মেনশন যতক্ষণ না করে দেওয়া হচ্ছে, তোমরা যে কোনো একটা ছবি অঙ্কন করবে। এইখানে এবার আমরা দেখে নিই কী আমাকে মাথায় নিয়ে এগোতে হবে ছবিটা আঁকার জন্য। প্রথম পয়েন্ট হচ্ছে দুটো মাধ্যমই কিন্তু স্বচ্ছ মাধ্যম। আমি যদি ঘন আর লঘু মেনশন করে দিই কোনটা ঘন মাধ্যম কোনটা লঘু মাধ্যম, সেক্ষেত্রে কিন্তু প্রতিসৃত আলোকরশ্মির গতিপথ সেটাও কিন্তু যথেষ্ট কনসাস হয়ে আমাকে আঁকতে হবে। এখানে দেখে বোঝাই যাচ্ছে ঘন থেকে লঘু মাধ্যমে এসেছে, কিন্তু আমি অত কন্ট্রোভার্সির মধ্যে না গিয়ে সোজা স্বচ্ছ মাধ্যম 1 এবং স্বচ্ছ মাধ্যম 2 এইভাবে লিখে দিয়েছি, যাতে বোঝা যায় যে এটা প্রতিসরণ ঘটছে স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে আলোকরশ্মির প্রবেশ হচ্ছে। এইবারে যেমন আঁকা ওখানে একটা অভিলম্ব এঁকে দেবো, আর যা যা লেবেল করতে হবে স্বচ্ছ মাধ্যম 1 স্বচ্ছ মাধ্যম 2 লিখতে পারি, ঘন মাধ্যম লঘু মাধ্যমও লিখতে পারি, কিন্তু কোনটা ঘন মাধ্যম করছি কোনটা লঘু মাধ্যম করছি সেইটা মাথায় রেখে আলোকরশ্মির গতিপথ দ্বিতীয় মাধ্যমে নির্বাচন করতে হবে। কারণ আমরা জানি ঘন থেকে লঘুতে যখন আলোর প্রতিসরণ হয় তখন সে অভিলম্ব থেকে দূরে সরে যায়, এবং লঘু থেকে ঘনতে হলে উল্টোটা হয়, অর্থাৎ সে অভিলম্বের কাছে সরে আসে। সেইটা যেন আবার উল্টে না যায়, তাহলে পুরো আঁকাটাই কিন্তু কাটা হয়ে যাবে। যাই হোক, কী লেবেল করব? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, অভিলম্ব, আপতন বিন্দু, আপতন কোণ, প্রতিসরণ কোণ, আর দুই মাধ্যমের বিভেদ তল। বিভেদ তল মানে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো বিভেদ তল জিনিসটা কি। বিভেদ মানে কি? তফাৎ। আর তল মানে হচ্ছে যে তলটা দুটো মাধ্যমকে আলাদা করছে, যে বায়ু থেকে জলের যে ওপরের সারফেসটা সেটা তো বায়ু আর জলকে ওই লেয়ারটা আলাদা করছে, তাহলে ওইটাকে আমরা বলতে পারি জলের একদম আপার মোস্ট সারফেসটা, সেটাকে আমরা বলতে পারি বায়ু এবং জলের বিভেদ তল। এখানে সেই বিভেদ তলটা আমাকে লেবেল করে দিতে হবে। আর লেবেলিংয়ের সময় মাথায় রাখতে হবে ওই অ্যারোগুলো যেন যেখানে সেখানে আমরা এদিক ওদিক না দিই, একদম সুন্দর করে সবকটা বেশ নিজেদের মধ্যে সমান্তরাল করে গুছিয়ে সুন্দর করে নিট করে ছবি আঁকতে হবে। এটাও কিন্তু একটা বড় ছবি আঁকার পয়েন্ট, নিট করে ছবি আঁকতে হবে। তাহলে গেল আলোর প্রতিফলন আর আলোর প্রতিসরণ। এইবারে বলছিলাম নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলন, সেটা বললে তবেই এই থার্ড ছবিটা আঁকতে হবে। দুটোতেই কি হবে? পরস্পর সমান্তরাল আলোকরশ্মি দুটো বা তিনটে, আমি এখানে তিনটে দেখিয়েছি, তোমরা দুটোও করতে পারো। দুটো বা তিনটে সমান্তরাল আলোকরশ্মি এসে প্রতিফলন তলের ওপর আপতিত হবে। তলটা যদি মসৃণ হয়, প্রতিফলিত আলোকরশ্মি যেগুলো তারাও সমান্তরাল হবে, আর যদি এবড়ো খেবড়ো হয় তাহলে প্রতিফলিত আলোকরশ্মিরা অসমান্তরাল হবে পরস্পরের মধ্যে। আর এখানে ওই অস্বচ্ছ মাধ্যমের দিকটা কাটা দাগ দিতে হবে, তলটা যেমনই হোক না কেন, আর আপতিত আলোকরশ্মি আর প্রতিফলিত আলোকরশ্মিটা মেনশন করতে হবে। এবং দুটো ছবি যদি চাওয়া হয় তাহলে কোনটা কিসের ছবি, মানে ফার্স্ট ডায়াগ্রামটার নিচে নিয়মিত প্রতিফলন এবং সেকেন্ড ডায়াগ্রামটার নিচে বিক্ষিপ্ত প্রতিফলন, এইভাবে মেনশন করে দিতে হবে। না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোনটা বিক্ষিপ্ত প্রতিফলন কোনটা নিয়মিত প্রতিফলন। আমরা বুঝতে পারবো না মানে আমরা এটা বুঝতে পারবো না যে তুমি বুঝে এঁকেছো কি না। তাহলে এই গেল আলোর প্রতিফলন আর প্রতিসরণের চিত্র। এইবারে আসছে প্রতিফলন আর প্রতিসরণ তো হলো, আর প্রতিফলন ও প্রতিসরণের মাধ্যমে প্রতিবিম্ব গঠনের চিত্র।
প্রতিফলনের মাধ্যমে প্রতিবিম্ব গঠনের চিত্র মানে আমরা জানি সমতল দর্পণ দ্বারা গঠিত কোনো বস্তুর প্রতিবিম্ব, সেটাই প্রথম ছবিতে দেখানো হয়েছে। এই ছবিগুলো কিন্তু সবই আলোচনা করে দেওয়া হয়েছিল, আজকে শুধু রিভাইজ করছি কারণ এগুলো হচ্ছে অন্যান্য ছবিগুলোর থেকে ইম্পর্ট্যান্ট। দেখো কি করব, আমি আবার বলছি, একটা দর্পণ এঁকে আগে দর্পণের অস্বচ্ছ দিকটা মার্ক করে দেব কাটা দাগ দিয়ে। এইবারে কি করব, একটা স্কেল পেতে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব আগে আমি মার্ক করে নেব। যদি বস্তুটা দর্পণ থেকে 3 সেন্টিমিটার দূরে যদি এ পয়েন্টটা থাকে, এ ড্যাশ পয়েন্টটাও 3 সেন্টিমিটার দূরেই আমি রাখবো। এইবারে এ বি একটা সোজা বস্তু, এ ড্যাশ বি ড্যাশ একটা সোজা প্রতিবিম্ব আগে এঁকে নেব। তারপরে এ বিন্দু থেকে একটা আলোকরশ্মি ওই দর্পণের ওপর দেখো এসে আপতিত হয়েছে, সেটা আঁকবো। এইবারে কি করব, একটা স্কেল পেতে ওই দর্পণের ওপর এ বিন্দু থেকে আসা রশ্মির বিন্দুটা, যে মিটিং পয়েন্ট ওইটা, এবং এ ড্যাশ বিন্দু, এই দুটোকে মিট করিয়ে একটা সোজা টেনে দেবো। দর্পণের পেছন দিকে কাটা কাটা দাগ থাকবে আর দর্পণের সামনের দিকে গোটা দাগ থাকবে, প্রতিফলিত আলোকরশ্মি হয়ে গেল। বি বিন্দু থেকেও সেম কাজ করব, বি থেকে আগে দর্পণ অবধি আঁকবো, একে ওই পয়েন্টটা আর বি ড্যাশ পয়েন্ট এনে একদম সোজা টেনে দেবো, পেছন দিকে ডটেড লাইন থাকবে, সামনের দিকে গোটা লাইন থাকবে। ব্যাস তৈরি হয়ে গেল যে দর্পণ, সমতল দর্পণ দ্বারা এ বি বস্তুটার প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশ। এখানে ছবিটার মধ্যে ওই পয়েন্টগুলো লেখা ছিল, তাই লেখা রয়ে গেছে, আমি আরও এখানে আলোচনা করব বলে ইচ্ছা করেই আমি ওই ছবিটা এখানে দিয়েছি। কিন্তু যতক্ষণ না তোমাকে সমতল দর্পণ দ্বারা গঠিত কোনো বস্তুর প্রতিবিম্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে, ওগুলো লেখার দরকার নেই। আর সঙ্গে একটা পার্শ্বীয় পরিবর্তনের ছবি রয়েছে, ওটা আবার আলাদাভাবে আসতে পারে, যে পার্শ্বীয় পরিবর্তনের একটা ছবি দাও সমতল দর্পণ দ্বারা। সেখানে কি করবে, একটা যে কোনো, আমি এখানে ডি লেটারটা নিয়েছি, তোমরা যা খুশি লেটার নাও, কিন্তু এইচ বা আই নিও না, যেটার পার্শ্বীয় পরিবর্তন বোঝা যায় না সেটা যেন নিতে যেও না। একটা কিছু নাও, নিয়ে কি করবে, তার 3-4টে পয়েন্ট মেনশন করে দাও, যে তার সঙ্গে সঙ্গে যেমন প্রতিবিম্ব এঁকেছি সমদূরত্বে সেরকম করে সেইটাকে জয়েন করে দাও, ব্যাস পার্শ্বীয় পরিবর্তন হয়ে গেল। আর এক্ষেত্রে একটা জিনিস বলে রাখছি, যে দর্পণে সমতল দর্পণ দ্বারা যে প্রতিবিম্ব তৈরি হলো সেটা প্রথমত অসৎ বিম্ব হয়, সমশীর্ষ মানে ইরেক্ট ইমেজ, সোজা হয়। আর বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব তো সমান হয়, সেটাকে কাজে লাগিয়েই আমরা এঁকেছি যাতে আমাদের আঁকা ভুল না হয়। আর যে প্রতিবিম্ব তৈরি হলো সেই প্রতিবিম্বটার পার্শ্বীয় পরিবর্তন হয়। আমরা তো এখানে একটা জাস্ট সরল রেখার প্রতিবিম্ব এঁকেছি, সেখানে পার্শ্বীয় পরিবর্তন বোঝানোর কোনো অপশান নেই, কিন্তু আমার দরকারও নেই। যতক্ষণ না বলছে পার্শ্বীয় পরিবর্তন দেখাও, ততক্ষণ ওটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর একটা হচ্ছে প্রতিসরণ দ্বারা গঠিত প্রতিবিম্ব। আমরা ওই জানি জলের নিচে সে একটা বস্তু, একটা বিন্দু, সেই বিন্দু থেকে দুটো সরলরেখা আঁকবো। একটা সরলরেখা বিভেদ তলের ওপর লম্বভাবে পড়ে সোজা লম্বভাবে বেরিয়ে যাবে, আর একটা সরলরেখা বিভেদ তলের ওপর তির্যকভাবে পড়ে সেটা আরও বেঁকে যাবে। ফলে সেই বেঁকে যাওয়া বাইরে বেরোনো আলোক রশ্মিটাকে আমি জলের মধ্যে ডটেড লাইন দিয়ে এগিয়ে নিয়ে যাব, সেটা ওই লম্বটার সঙ্গে যেখানে মিট করবে সেটাই হচ্ছে বস্তুটার প্রতিবিম্ব। তার মানে কি হয়, প্রতিসরণের ফলে আমি বলতে পারি যে প্রতিবিম্বটা অ্যারাইজ করে গেল, মানে ওপর দিকে উঠে গেল, জলটাকে কম গভীর বলে মনে হচ্ছে। তাহলে এগুলো গেল প্রতিবিম্ব গঠনের চিত্র। এইবারে আলোর সরল রৈখিক গতি, সেটা কাজে লাগিয়ে যে দুটো ছবি আছে, একটা হচ্ছে ছায়া তৈরির ছবি আর একটা হচ্ছে সূচিছিদ্র ক্যামেরা দ্বারা প্রতিকৃতি গঠনের ছবি। ছায়ার যে দুটো ছবি আছে তার মধ্যে বিস্তৃত আলোক উৎস দ্বারা তৈরি ছায়া, যেটা প্রচ্ছায়া উপচ্ছায়া গঠন, সেটাই এখানে বেশি ইম্পর্ট্যান্ট, তাই সেই ছবিটাই দেওয়া হয়েছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, মাথায় রাখতে হবে যে কোনো একটা পয়েন্ট থেকে, উৎসের যে কোনো একটা পয়েন্ট থেকে, ধরা যাক উৎসের ওপরের যে পয়েন্টটা থেকে, সেইখান থেকে যে কোনো একটা দিকে যে আলোকরশ্মি বেরোচ্ছে, আর উৎসের নিচ থেকে সেই দিকেই যে আলোকরশ্মিটা বেরোচ্ছে, এবং বস্তুর একটা পয়েন্ট, এই তিনটে পয়েন্ট যেন একই মানে এই তিনটে যেন একই জায়গায় থাকে,
ওই দুখানা আলোকরশ্মির যেখানে কাটিং পয়েন্ট আর বস্তুটার একটা ডগা যেন সেই পয়েন্টের সঙ্গেই মিট করে, যেন এদিক ওদিক সরে না যায়। আর কিচ্ছু এই আঁকাতে মাথায় নেওয়ার নেই, ভীষণ সোজা আঁকা। তোমরা শিখেও গেছো কিভাবে আঁকতে হবে, শুধু তোমাদের কি এখানে লেবেল করতে হবে, উৎস কোনটা, অস্বচ্ছ বস্তু কোনটা, কোনটা পর্দা, কোন অঞ্চলটা প্রচ্ছায়া, কোন অঞ্চলটা উপচ্ছায়া। আমরা জানি যে বিস্তৃত বস্তু যদি না হয়, শুধু পুরোটাই ছায়া, প্রচ্ছায়া উপচ্ছায়া গঠনের সেখানে কোনো ব্যাপারই নেই, সেখানে পুরোটাই ছায়া। শুধুমাত্র যখন বিস্তৃত উৎস হবে তখনই প্রচ্ছায়া উপচ্ছায়া গঠন হবে। আর সূচিছিদ্র ক্যামেরা, এটা তো আমরা জানি কি হবে, একটা তলে থাকবে পিন হোলটা সূচিছিদ্র, তার ঠিক অপোজিট তলে থাকবে প্রতিকৃতি। আগে এখানে এঁকে নেবো না মোটেই, আমরা কি করব, সামনে একটা বস্তুকে রাখবো মোটামুটি একটা ডিস্টেন্সে করে, বস্তু থেকে ওই পয়েন্টটার মধ্যে, মানে ধরো এ বিন্দু থেকে ওই পিন হোলটা এই দুটো পয়েন্টকে জয়েন করে একদম পেছনের দেওয়াল অবধি বাড়িয়ে দেবো। আবার বি বিন্দু আর পিন হোল এই দুটোকে জয়েন করে দেওয়াল অবধি বাড়িয়ে দেবো। তাহলে দেওয়ালে যে আলোকরশ্মি দুটো গিয়ে যে দুটো পয়েন্টে মিট করলো সেইটাই হচ্ছে ওর প্রতিকৃতি। আর মনে রাখতে হবে এখানে কিন্তু প্রতিকৃতিটা অবশিষ্য হয়, অর্থাৎ উল্টো হয়, নামকরণের সময় সেটা খেয়াল রাখতে হবে। মানে এ বিন্দু থেকে নিচের দিকে এ ড্যাশ অবধি গেছে আলো, আর বি বিন্দু থেকে ওপর দিকে বি ড্যাশ অবধি আলো গেছে। তাহলে এই দুটো হলো আলোর সরল রৈখিক গতির ইম্পর্ট্যান্ট ছবি। এইবারে আমরা তড়িতের চ্যাপ্টার থেকে চুম্বকের ওপর তড়িতের ক্রিয়া, মানে তড়িৎ শক্তি থেকে চৌম্বক শক্তি রূপান্তরে দুটো ইম্পর্ট্যান্ট আঁকা আছে, অন্যান্য আঁকা তো আছেই, এই দুটো মোর ইম্পর্ট্যান্ট। সেই জন্য চুম্বকের ওপর তড়িতের ক্রিয়া মানে সেই যে চুম্বক শলাকা আমি শিখিয়ে দিয়েছিলাম কিভাবে আঁকতে হবে। সব সময় ব্যাটারিটাকে এমনভাবেই নিতে হবে বলেছিলাম যাতে বাঁ দিক থেকে ডান দিকে কারেন্টটা যায়, এবং তার নিচে চুম্বক শলাকাটাকে নিতে হবে ডান দিকে উত্তর মেরু, বাঁ দিকে দক্ষিণ মেরু, মানে দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর বিক্ষেপটা ছবিতে যেরকম দেখানো আছে সেরকম হবে। তুমি যদি ব্যাটারি চেঞ্জ করে দিয়ে উল্টো দিক থেকে কারেন্ট পাঠাও তাহলে বিক্ষেপটা উল্টো হবে, সেইটা মাথায় রাখতে হবে তোমাদের। এইটা ভুল হলে খুব একটা নম্বর কাটা যাবে না, কিন্তু আঁকবই যখন একটা ফিজিক্সের আঁকা, ভুল কেন আঁকবো, শিখে আঁকি, সেই জন্য এগুলো আমি বলে দিলাম। আর যখনই সুইচটা অন থাকবে কারেন্ট যে ফ্লো করছে সার্কিটের মধ্যে দিয়ে সেটা আমাকে দেখাতে হবে। আর সেল নিলে সেল লিখবো, ব্যাটারি নিলে ব্যাটারি লিখবো, সেটা তো তোমরা জানো কোনটাকে সেল বলে কোনটাকে ব্যাটারি বলে। আর সুইচ যখন আঁকছি, সুইচ অন, দুখানা সুইচের মধ্যে যেন কোনো রকম ফাঁক না থাকে, মানে বর্তনীতে যেন কোনো ছেদ না থাকে। আর এইটারই একটা ব্যবহারিক প্রয়োগ হচ্ছে তড়িৎ চুম্বকের গঠন, যেটা আমাদের তড়িতের চ্যাপ্টার এবং চুম্বকের চ্যাপ্টারে কমন, দুটো চ্যাপ্টার থেকেই কিন্তু এই আঁকাটা আসতে পারে। সেখানে লোহার দণ্ড যেটা কিনা কারেন্ট পাঠালে তড়িৎ চুম্বকে পরিণত হবে, একটা সেল এবং সুইচ এবং প্রপার ডিরেকশানে তড়িৎ প্রবাহ, সেলের ডিরেকশানের ওপর নির্ভর করছে কোন দিকে তড়িতের প্রবাহ হচ্ছে, সেইভাবে আমরা তড়িৎ প্রবাহ করে সেটাকে ইলেকট্রোম্যাগনেট বা তড়িৎ চুম্বকে পরিণত করছি। এই আঁকাটা তড়িতের চ্যাপ্টারেও আছে, চুম্বকের চ্যাপ্টারেও আছে। তাহলে এইগুলো তো গেল আমাদের ডায়াগ্রামের ব্যাপার স্যাপার। এছাড়াও আমরা যে যে ক্লাসগুলো করেছি বা রিভিশন করেছি, তোমাদের বেশ কিছু প্রশ্ন ছিল সেই চ্যাপ্টার থেকে। সেই প্রশ্নগুলোর মধ্যে আমি কয়েকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়ার চেষ্টা করছি। যেমন তোমরা জিজ্ঞেস করেছো তড়িৎ প্রবাহের ফলে কিভাবে তাপ উৎপন্ন হয়। দেখো, একটা কথা জেনে রেখো, শক্তি সবসময় এক শক্তি থেকে আর এক শক্তিতে রূপান্তরিত হয়। যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ প্রবাহিত হওয়ার সময় তড়িতের শক্তি কিছু পরিমাণ তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এইভাবেই তড়িৎ শক্তি থেকে তাপ উৎপন্ন হয়। এখন ভেতরকার ঘটনা কিভাবে তৈরি হচ্ছে সেগুলো তোমাদের এক্ষুনি না জানলেও চলবে, শুধু জেনে রাখো শক্তি এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আলোর উৎস ও বস্তু দূরত্বের ওপর বস্তুর ছায়ার আকার কিভাবে নির্ভর করে। ছবিটা দেখো, যত বস্তু থেকে উৎসের দূরত্ব কমবে, মানে যত উৎসটা বস্তুর কাছে চলে আসবে, ছায়া তত বড় হবে।
আর উৎস যত দূরে চলে যাবে ছায়ার আকার তত ছোট হবে। পরের প্রশ্ন, ঘূর্ণন গতি ও বৃত্তাকার গতির পার্থক্য কী? বৃত্তাকার গতি হচ্ছে এক প্রকার ঘূর্ণন গতি। এই যে ঘূর্ণন গতি মানে ঘুরছে যেটা, সেটা বস্তুটা একটা বৃত্তীয় পথে ঘুরতে পারে, উপবৃত্তাকার পথে ঘুরতে পারে, অনেক রকমভাবেই ঘুরতে পারে। কিন্তু এই ঘোরার পথটা, কক্ষপথটা যদি একদম বৃত্ত হয় তাহলে সেই গতিটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। পরের প্রশ্ন ছিল, আমরা কিভাবে হাঁটি? নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে আমরা হাঁটি। আমরা কি করি? মাটির ওপর পা দিয়ে, পায়ের গোড়ালি দিয়ে একটা ক্রিয়াবল প্রয়োগ করি এবং নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী মাটি আমাদের পায়ের ওপর সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। তার ফলে আমাদের পাটা মাটি থেকে উঠে সামনের দিকে এগিয়ে যায়। আমরা পা দিয়ে মাটিতে যখন ক্রিয়াবল প্রয়োগ করি না, তখন সেটা একটা অ্যাঙ্গেল করে দিই, যাতে আমরা যে প্রতিক্রিয়া বলটা পাই সেটাতে ওপরে উঠিয়ে নেওয়ার সাথে সাথে সামনের দিকেও একটা আমাদের মোশন চলে আসে। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য কী? ক্রিয়া বলটা, আমরা প্রথম যে বলটা প্রয়োগ হয় সেই বলটা হচ্ছে ক্রিয়া বল, ইন্ডিপেন্ডেন্ট ফোর্স এটা, এবং ক্রিয়া বল প্রযুক্ত হচ্ছে বলে তার ওপর নির্ভরশীল হয়ে যে বলটা প্রযুক্ত হয় উল্টো দিকে, সেটা হলো প্রতিক্রিয়া বল। ক্রিয়া বল যে কোনো মাপের হতে পারে, আর ক্রিয়া যে মাপের হবে সেই মাপেরই প্রতিক্রিয়া হবে, শুধু উল্টো দিকে। এই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন ছিল, জিঙ্ক হাইড্রক্সাইডকে উত্তপ্ত করা হলে কি হবে? জিঙ্ক হাইড্রক্সাইডকে উত্তপ্ত করা হলো মানে প্রায় 100 থেকে 250 বা আরও বেশি টেম্পারেচারে, মানে ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তাকে উত্তপ্ত করতে হবে, কিন্তু তবে সে ডিকম্পোজড হবে, বিয়োজিত হবে, হয়ে জিঙ্ক অক্সাইড আর জল তৈরি করবে। দেখো, একদম ব্যালেন্সড ইকুয়েশন দেওয়া রয়েছে। পরের প্রশ্নটা, ক্যালসিয়াম ক্লোরাইড ও সোডিয়াম সালফেটকে মেশানো হলো। এখানে বলে রাখি, ক্যালসিয়াম ক্লোরাইড ও সোডিয়াম সালফেটকে মেশানো হলে কিচ্ছু হবে না যতক্ষণ না তাদের অ্যাকুয়াস সলিউশন অর্থাৎ জলীয় দ্রবণ করে মেশানো হবে। তখন তারা আবার ওই বিনিময় বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। একদম ব্যালেন্সড ইকুয়েশন দেওয়া রয়েছে। তাহলে আজকে আমরা ডায়াগ্রাম সম্বন্ধে যেগুলো রিভিশন ক্লাস সেগুলো করলাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের ছবি আঁকায় কোনো ভুল হবে না। আর তোমাদের বেশ কিছু ডাউট আমি এখানে ক্লিয়ার করতে পারলাম, তোমরা নিশ্চয়ই সেগুলো বুঝতে পেরেছো। এবারে যে কোয়েশ্চেনগুলো, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, এগুলো তোমাদের সলভ করতে হবে। একটি পরমাণুর গঠনগত চিত্র অঙ্কন করো। সোডিয়াম পরমাণুর আয়নে পরিণত হওয়ার ছবি আঁকো। এই যে বললাম সোডিয়ামটা কি আয়ন সেটা বলে দেওয়া হলেও হতে পারে, না বলা হলেও হতে পারে, আগে ক্লাসে বলেছিলাম, আজকে সেটাই আমি বলিনি। তোমরা সোডিয়ামটা কি আয়নে পরিণত হচ্ছে সেটা তোমরা বুদ্ধি খাটিয়ে বের করে ছবি আঁকবে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র দাও। বদ্ধ ও মুক্ত বর্তনীর চিত্র অঙ্কন করো। আর লাস্ট কোয়েশ্চেন, একটি ফারেনহাইট থার্মোমিটারের ছবি আঁকো। মেনশন করে দেওয়া হয়েছে ফারেনহাইট থার্মোমিটারের ছবি। তাহলে এই কটা ছবি আমি যেমনভাবে বলেছি, তোমাদের গাইড করেছি, নিশ্চয়ই তোমরা সেটা শিখে গেছো। তোমরা এই কটা ছবি সুন্দর করে এঁকে লেবেল করে প্র্যাকটিস করো। আজকে রিভিশন ক্লাস এখানেই শেষ হলো। বাবারে।